আমরা লাস্ট ক্লাসে রেশনাল নাম্বার কাকে বলে এই পর্যন্ত পড়েছিলাম। মানে আমি বলতে চাইছি যে আমরা আগের ক্লাসে কি কি পড়েছি, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, তারপর পড়েছি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, তারপর আমরা ইন্টিজার্স পড়েছি, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর তারপরে আমরা রেশনাল নাম্বার পড়েছিলাম। ওই পর্যন্ত পড়ে আমরা 1.1 এক্সারসাইজ এনসিইআরটি থেকে করেছিলাম। আজকে আমরা 1.2 এক্সারসাইজ করব এবং কি কি আজকের ক্লাসে থাকবে সেটা একটু বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। নম্বর 1, আমরা 1 নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে আমরা ইরেশনাল নাম্বার সম্বন্ধে জানবো। অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা সম্বন্ধে জানবো। 2 নম্বর, √2 কে নিয়ে কথা বলবো। √2 এর মান বের করব, ভ্যালু বের করব এবং √2 কি সংখ্যা, ইরেশনাল না রেশনাল, সেটা জানবো। 3 নম্বর, আমরা √2, √3, √5 এগুলোকে নাম্বার লাইনে রেখার মধ্যে কিভাবে আমরা তার প্রেজেন্ট করব, লেখচিত্রে কিভাবে প্রকাশ করব সেটা জানবো। যেটা আমাদের পরীক্ষায় 9-এর পরীক্ষাতে তুমি যে বোর্ডেই হও না কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হোক বা তুমি সিবিএসসি বোর্ড থেকে হও, যেই বোর্ড থেকে পড়ো না কেন, তোমাদের ক্ষেত্রে একটা কোশ্চেন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। সেটা কি, এই √2, √3, √5 এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা রিয়েল নাম্বার লাইনে, মানে বাস্তব সংখ্যার যে রেখাটা, ওই রেখাতে আমরা প্রকাশ করব কিভাবে, কোন পয়েন্টটা হবে সেটা বোঝাতে হবে। এটা লেখচিত্রের মাধ্যমে আমরা দেখাবো কিভাবে করব, সেটা হবে আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। চলো আর দেরি না করে আমরা ক্লাসে চলো। সবার প্রথমে তাহলে আমরা ইরেশনাল নাম্বার কি জানবো। দেখো, রেশনাল নাম্বার কাকে বলে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/qটা ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা এবং qটা নট ইকুয়াল টু 0। তাহলে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/qটা z থেকে নিয়েছিলাম আর qটা নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0 এগুলো ডিটেলসে বলে দিয়েছিলাম। এবং আর একটা কথা বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট নাম্বার বা সমতুল্য সংখ্যা সম্বন্ধে আলোচনা করেছিলাম। উদাহরণ হিসাবে 1/2, 2/4, 3/6 এই নাম্বারগুলো কিন্তু ইকুইভ্যালেন্ট নাম্বার, যার লোয়েস্ট ফর্ম হচ্ছে 1/2। এটা হচ্ছে লোয়েস্ট ফর্ম, যেখানে জিসিডি যদি করো, গসাগু করলে যাতে 1 হয়, ওটাই হচ্ছে লোয়েস্ট ফর্ম। মানে তুমি 1/2 এর জিসিডি করলে, 2 আর 4 এর জিসিডি করলে, 1 আর 2 এর জিসিডি, 2 4 এর জিসিডি, 3 6 এর জিসিডি, এগুলো সব একই নাম্বারকে বোঝাচ্ছে। কিন্তু এদের জিসিডি দেখো, এর ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 1। আমরা লোয়েস্ট ফর্মটাকে নেব নাম্বার লাইনে প্রেজেন্ট করার জন্য। তো এটা হচ্ছে লোয়েস্ট ফর্ম। তার জন্য অনেক রাইটার আবার রেশনাল নাম্বারে যখন সেট বানাতে যায়, সেক্ষেত্রে তোমার এই জায়গাতে এক্সট্রা হিসাবে বলে দেয় যে জিসিডি অফ p/qটা 1, মানে লোয়েস্ট ফর্মটা নেওয়া হচ্ছে। তুমি 1/2 আর 2/4 দুটোকে একসাথে রাখতে পারবে না, দুটো একই নাম্বারকে বোঝাচ্ছে, তাই এইটা শুধু নেব। যেমন বহুরূপী যেটা বলা হয় আর কি, মানে তুমি বাড়িতে একটা ড্রেসে পরে থাকো, বাইরে বেরোলে একটু সেজে গুজে অন্য স্টাইলে একটু বেরোলে, তার মানে তুমি তো আলাদা নয়, সে একই ব্যক্তি। তো আমরা এইভাবে যেগুলো একই নাম্বারকে বোঝাচ্ছে সেগুলোর লোয়েস্ট ফর্মটা নেব, যাতে লব আর হরের মধ্যে গসাগু করলে 1 হয়, ওই ফর্মটাই নেব। বুঝেছ? তাহলে এই ছিল রেশনাল নাম্বার, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p/qটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং qটা নট ইকুয়াল টু 0, সেখানে জিসিডি অফ p/q 1 বলতেই পারো। তাহলে সেই সমস্ত সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। আজকে পড়ব অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার। মানে কি, যে সমস্ত তুমি নাম্বারকে এই ফর্মে লিখতে পারবে না। তাহলে যদি আমি কোনো একটা সংখ্যাকে p/q ফর্মে লিখতে না পারি, তাহলে সেটা হয়ে যাবে ইরেশনাল নাম্বার। কিন্তু সাথে এই কথাগুলো অবশ্যই বলতে হবে যে p/qটা ইন্টিজার্স হতে হবে, qটা নট ইকুয়াল টু 0 হতে হবে, এগুলো বলতে হবে। কেন? এগুলো যদি তুমি না বলো, তাহলে একজন বলবে স্যার √2 তো রেশনাল। কেন? ও বলবে স্যার √2/1 লিখে ফেললাম, p/q ফর্মে তো লিখতে পারছি। কিন্তু তুমি যদি এটা বলো যে p/q ফর্মে লিখতে হবে, যেখানে p/qটা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যাতে কিন্তু এই √2 বলে কেউ থাকে না। এই ইন্টিজারে কারা থাকে? 0 থাকে, +-1 থাকে, +-2 থাকে, +-3 থাকে, ডট 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 করে। যখন তুমি এই কথাটা বলে দেবে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না,
যেখানে পি কিউটা পূর্ণ সংখ্যা, কিউটা নট ইকুয়াল টু 0, তখন কিন্তু আর কেউ বলতে পারবে না যে √2টা মূলত সংখ্যা। এটা কিন্তু তখন অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার হয়ে যাবে। কেন না পি বাই কিউ, কিউটা হচ্ছে ঠিক আছে, কিন্তু পি যেটাকে লিখেছো এরকম কোনো পি নেই জেটের মধ্যে। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউটা নট ইকুয়াল টু 0, তাদেরকে অমূলত সংখ্যা বলবো। বুঝেছো? ইরেশনাল নাম্বার। এবার এই যে √2, এই √2র কনসেপ্ট এলো কোথা থেকে? মানে হঠাৎ করে √2 এরকম নাম্বার ভাবলো কি করে? দেখো, পিথাগোরাসকে তোমরা নাম শুনেছো পিথাগোরাসের। উনি ছিল একজন গ্রিসের ম্যাথামেটিশিয়ান, সঙ্গে উনি একজন ফিলোজফারও ছিল। উনি একজন দার্শনিক এবং গণিতজ্ঞ। দার্শনিক মিন্স আমরা যেমন এখনকার সময় কি করি, একটু সময় পেলে দেখবে যে কেউ যদি রিলস দেখতে পছন্দ করে ও ফোন নিয়ে বসে যায় রিলস দেখতে, কেউ গেম খেলতে পছন্দ করলে ও গেম নিয়ে বসে যায়। মানে যার যেটা ভালো লাগে সময় পেলেই সেটার সাথে টাইম কাটায়। তেমনি পিথাগোরাস ছিলেন ওই রকমই একজন গ্রিসের ম্যাথামেটিশিয়ান অ্যান্ড ফিলোজফার, যিনি সবসময় চেষ্টা করতো নতুন কিছু একটা শিখতে, এখানে ওখানে চলে যেত নানা জিনিস জানার জন্য। তো পিথাগোরাসের একটা উপপাদ্য আমরা জানি, অতিভুজি স্কোয়ার সমান লম্বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হাইপোটেনাসিস স্কোয়ার সমান পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এইটা হচ্ছে অতিভুজ, এইটা 90 ডিগ্রি, অবশ্যই এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এইটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে তোমার বেস। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, আচ্ছা এটা আমি অন্য নাম দিতে, নাহলে এই বির সাথে তুমি আবার গুলিয়ে ফেলতে পারো, তাই আমি এটা MNP দিলাম, ঠিক আছে, ত্রিভুজটার নাম, যাতে তোমার এটা গুলিয়ে না যায়। MNP না দিয়ে টি দিয়ে দাও, MNT, যাতে এখানে PBH। আশা করি বুঝতে পেরেছো। বা এগুলোকে স্মল লেটারে ব্যবহার করে দিলে আরও ঝামেলা মিটে যায়, ঠিক আছে। সব থেকে বেস্ট, তুমি যে সমকোণী ত্রিভুজটা নিয়েছো সেটাকে একটা কাজ করো, ABC নাম দেবে, দাও ABC, এটাকে স্মল লেটারে P দাও, এটাকে স্মল লেটারে B দাও, এটাকে H দাও। তাহলে তোমার হয়ে গেল অতিভুজের স্কোয়ার সমান হাইপোটেনাসের স্কোয়ার সমান লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ছিল। দেখো পিথাগোরাস বলল কি, যে একটা কাজ করি, আমি যদি লম্বটাকে 1 ইউনিট ধরি, 1 একক ধরি, এবং ভূমিটাকেও আমি যদি 1 ইউনিট ধরি, তাহলে আমার অতিভুজটা কত হবে? তো পিথাগোরাসের সূত্র অনুসারে H স্কোয়ার সমান P স্কোয়ার প্লাস B স্কোয়ার। তাহলে Pর জায়গায় 1 বসালো, Bর জায়গায় 1 বসালো, এখান থেকে তাহলে H কত দাঁড়াবে না √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস √2। তো এই যে এইচের মানটা দাঁড়ালো সেটা কত দাঁড়ালো? √2। এইভাবে √2, √3, √5, √6 এই সমস্ত সংখ্যাগুলোর ধারণা ধীরে ধীরে চলে আসে। তাহলে আমরা প্রথমে জানলাম এই √2টা এলো কিভাবে। এবার আমরা জানবো এই যে √2, এটা তো অমূলত সংখ্যা, এক্ষুনি বললাম। প্রমাণও করা যায়, ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায় যে √2 কেন অমূলত সংখ্যা। এটা ক্লাস 10 সিলেবাসে আছে, পরে জানতে পারবে। এখন আপাতত আমি করাচ্ছি না। যদি কারো জানার ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই পরের ক্লাসে তাহলে বলে দেবো। √2টা কেন অমূলত সংখ্যা সেটাও প্রমাণ করা যায় ম্যাথমেটিক্যালি, ঠিক আছে। আপাতত আমরা জানবো √2 ভ্যালু। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যখন ক্লাসরুমে বলি যে √2 মান কত হবে, তো অনেকে বলে যে মানটা বলতে পারে, আবার অনেকে আছে মানটাই জানে না। কিন্তু বলতে পারলে কি হবে, যদি বলা হয় যে √2 মানটা 1.41 ... করে এটা যে হয়, কি করে হয় বের করতে পারবে? অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় এই মানটা কি করে হয় জানে না, কি করে বের করতে হয় সেটা জানে না। তাহলে সবার প্রথমে আমরা এটা দেখে নেব যে √2 মানটা 1.41 এরকম ... করে কত দূর পর্যন্ত চলবে, বা এইটাই কি মানটা কি করে আসে সেটা একবার দেখে নেব। ভালো করে শুনবে তাহলে। এখানে আমরা √2 মানটা কি করে বের করব? দেখো, সবার প্রথমে আমি একটা জানাশোনা উদাহরণ দিয়ে করি। তোমাকে যদি বলি √16 তার ভ্যালু কত হবে, অনেক স্টুডেন্টের এটা ধারণা এটা +-4 হয়, সম্পূর্ণ ভুল। এটা কিন্তু শুধু 4 হবে। এই রুটের মান কখনো তুমি নেগেটিভ এখানে -4 লিখবে না। কেন লিখবে না আমরা ডিটেলস ক্লাসেই জানাবো। আপাতত তোমাকে যে কথাটা বললাম, রুটের মান পজিটিভটাই নেবে কিন্তু, ঠিক আছে।
√16, এখানে প্লাস মাইনাস যে দুটো ভ্যালু আছে তার মধ্যে প্লাসটাই নেবে, মাইনাসটা কিন্তু এর ভ্যালু না। একটা নাম্বারের দুটো ভ্যালু হয় না, ঠিক আছে। এবার আসি আমি 16কে নিয়ে যে জায়গাতে ছিলাম সেই কথাটা বলি। তাহলে আমরা চাইছি √16 বর্গমূল, তো এটা কি করে 4 হয়? আমাদেরকে এইভাবে শেখানো হয় যে 16কে তুমি একই সংখ্যায় ভেঙে ফেলবে, জোড়ায় জোড়ায় থাকলে সেখান থেকে একটা বেরোবে, এইভাবে আমরা জানি। সেটা ভাগ পদ্ধতিতে দেখব কি করে হয়। দেখো, ভাগ পদ্ধতিতে করতে গেলে প্রথমে কি করতে হবে, তোমাকে একই সংখ্যার সাথে একই সংখ্যা গুণ করে যেতে হবে। যেমন 1 × 1 করলে 1, 2 × 2 করলে 4, 3 × 3 করলে 9, 4 × 4 করলে 16। তার মানে যখনই এটা আমি করতে যাব সেম নাম্বারের সাথে সেম নাম্বার গুণ করে এটা মেলাতে হবে। তার মানে এটা যখনই মিলে যাবে তখনই সেটা হয়ে যাবে এর বর্গমূল। তাহলে √16 বর্গমূল কত হলো? 4। এইরকমভাবে এটা একটা √16 যেহেতু ছোট্ট নাম্বার তাই বুঝতে পারলে না ঠিকভাবে, আমি 225 দিচ্ছি, এর রুট করতে বলছি। কীভাবে করব দেখো, তোমার প্রথম কাজ হবে তুমি এখানে জোড়ায় জোড়ায় বানাবে। এই দিক থেকে দুটোকে নিয়ে একটা বানালাম, এদিকে একটা, এদিক থেকে জোড়ায় জোড়ায় বানিয়ে বানিয়ে আসবে, ঠিক আছে। এবার এখানে কিছু নেই মানে একটা বাম দিকে শূন্য দিতে পারো, ডান দিকে তুমি দিতে পারবে না কিন্তু বাম দিকে দিতে পারো। এবার বলো, 2 আছে, কত দিয়ে দেবো? 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাই দেবো। তাহলে 1 1 1, এখান থেকে 1 নামলো। জোড়ায় জোড়ায় যে আমি দাগ দিয়েছি এখানে সবসময় জোড়ায় জোড়ায় একসাথে নামবে, ঠিক আছে। তাহলে এই 25টা একসাথে নেমে গেল। নিয়ম কি, এখানে যা থাকবে এটা এখানে এসে ডবল হয়ে যাবে, 2 বসালাম। এবার এই জায়গাতে যে সংখ্যাটা লিখবো সেই একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে আমি যদি প্রথমে 2 আছে তো, তাহলে 4 বসাই, 24 4 96, কম পড়ে যাচ্ছে। যদি 5 বসাই তাহলে দেখো 25 5 125, মিলে গেছে। তাহলে এখানে 5 হবে, এখানে 5 বসানো মানে এখানেও তুমি 5 বসাবে, তাহলে 25 5 125, মিলে গেছে। এটা হবে তোমার আনসার। তার মানে 225-এর বর্গমূল কত হবে? 15। আশা করি এবার ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করাটা বুঝেছো। এবার এই একই পদ্ধতিতে আমাদেরকে কি করতে হবে? √2 এর মান বের করতে হবে। কি করে করব চলো দেখে নেই। তাহলে প্রথমে 2 লিখে নাও। এখানে সমস্যা কি দেখো, আগে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। 2.00 আর 2 দুটো একই কথা, দুটোর মান একই, দুটো একই সংখ্যাকে বোঝায়। 2.0000, যদি 10টা জিরো দশমিকের পরে দাও একই মান, এদের স্থানীয় মান একই, তাই এই সংখ্যাগুলো একটা নাম্বারকেই বোঝায়। তো আমরা এটাকে যে কোনো রূপে লিখতে পারি। তাহলে একজন স্টুডেন্ট 2-র পরিবর্তে লিখলো 2.0000, 4টে নিল, কেউ 6টাও নিতে পারে। জোড়ায় জোড়ায় বানাবে, জোড়াটা যখন বানাবে তখন মাথায় রাখবে দশমিকের এদিকেরগুলো তাদের জোড়া জোড়া থাকবে, দশমিকের ডান দিকের নাম্বার আর বাম দিকের সাথে জোড়া বানাবে না। কিন্তু এটা দশমিকের বাম দিকে আছে, এখানে একটা 0 দিয়ে তুমি এটা একটা জোড়া নেবে। এবার প্রথমে কত দিয়ে দেবো বলো? 1 দিয়ে, 1 1 1, এখান থেকে 1 নামলো। এই দশমিক থাকার জন্য পরের জিরোগুলো নামতে পারছে না। তাহলে যখনই কোশ্চেনে দশমিক আছে সঙ্গে সঙ্গে উত্তরেও এই পজিশনে দশমিক হবে, বসিয়ে দিলাম, তাহলে দশমিক চলে গেল। এবার কিন্তু পরের শূন্যগুলো নামতে পারবে, তাহলে এই জোড়া নেমে গেল। এখন কত আছে? 100। 1-এর ডবল করো 2, এখানে কত বসাবো? যত বসাবো তত দিয়ে গুণ করবো। এক্ষুনি করেছিলাম 24 4 96, তাহলে 4 দিয়ে দাও, 4 নামলো। আবার পরের জোড়া নামাও 400। 14-এর ডবল কত হবে? 28। দশমিক নিয়ে ভাববে না, এখানে যা থাকবে তার ডবল লিখবে। এখানে 28, কত দেব? 1 দিয়ে দাও। 2 দিয়ে দিলে কি হবে? বেশি হয়ে যাবে, কারণ 2 যখন দেব এটা 400 500 সামথিং হয়ে যাবে, কিন্তু 400-র উপরে চলে যাচ্ছে। তাহলে 1 দিয়ে দেব, 1 দিলাম, 281। এখান থেকে বিয়োগ করব, 10 থেকে 1 বাদ দিলে 9, 9 থেকে 8 বাদ দিলে তোমার 1, 119 দাঁড়াচ্ছে। আবার পরে শূন্য নামবে, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এটা আবার এখানে এসে ডবল হয়ে যাবে, আবার এখানে একটা কিছু বসাবো, এরকম কন্টিনিউ চলতে থাকবে, এর কোনো শেষ নেই, এটা এইভাবে চলতেই থাকবে। তাহলে তুমি যখন √2-র মান বলবে তখন তোমাকে এটা বলতে হবে 1.41 অ্যাপ্রক্সিমেটলি, প্রায় হচ্ছে 1.41, ঠিক আছে, অ্যাপ্রক্স 1.41, এর পরেও চলতে আছে। এই জন্য
অমূলত সংখ্যা বা মূলত সংখ্যা এই সংজ্ঞাগুলোকে আমরা দশমিক পদ্ধতিতেও এর ডেফিনেশন দিতে পারি। সেই ডেফিনেশনগুলো তোমাদের জানা উচিত, আমি সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যেমন তোমাকে যদি 1/2 দেই আর 1/3 দেই, এই যে দুটো সংখ্যা দিলাম, এই সংখ্যাটাকে যদি দশমিকে প্রকাশ করো, দেখবে দশমিকের পরে এক ডিজিট যাওয়ার পরে শেষ হয়ে যাবে। মানে আমি এখানে 1 লিখলাম, 1.00 কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে। প্রথমে 2 0 0 1 নামলো, এই দশমিক আছে, উত্তরেও এখানে হবে, পরে 0 নামলো, 2 5 10। দেখো ভাগ মিলে গেছে, আর 0 নিয়ে কাজ করার দরকার নেই। কিন্তু এই 0.5 দশমিকের পরে গিয়ে ভাগ মিলে যাচ্ছে, যখন এটা করতে গিয়ে মিলে গেল তখন দেখলাম এখানে শেষ হয়ে গেছে। এরপরে 0 0 করে আসবে, সেগুলো আর আমরা এখানে ধরছি না, 0.5 গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আর কোনো নন জিরো নাম্বার আসছে না। তেমনি যদি 1কে তুমি 3 দিয়ে ভাগ করতে যাও তখন কি হবে? 1.00 আমি ধরে নিলাম, তাহলে প্রথমে আবার সেই 3 0 0 1 নামলো, দশমিক এখানে চলে এলো, পরের 0 নামলো, 3 3 9 1 নামলো, আবার পরের 0 নামলো, 3 3 9। দেখো এইভাবে কিন্তু এখানে যেমন শূন্যের শেষ নেই, তেমনি প্রতি ক্ষেত্রে একটা করে 0 নামতে থাকবে, এরকম তোমার চলতে থাকবে। মানে এটা 0.33333333 করে চলতে থাকবে, এর কোনো শেষ নেই। এটাকে লেখা হয় পৌনপৌনি বা বার ব্যবহার করা, 0.3 বার। এই কথাটা মানে কি? যে 3টা বারবার রিপিট আসবে। তাহলে এই দুটো সংখ্যা জানো মূলত সংখ্যা, রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার এমনি কি পড়েছিলাম, যে সমস্ত সংখ্যাকে p/q ফর্মে লেখা যায়, যেখানে pq হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা এবং কিউটা নট ইকুয়াল টু 0। তাহলে p/q আকারে লেখা গেলে pq হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, এরকম হলে আমরা বলেছিলাম মূলত সংখ্যা। এবার দেখো দশমিক দিয়ে আমরা যদি ডেফিনেশনটা বলতে চাই, দশমিকে পদ্ধতি মানে দশমিকে রূপান্তরিত করার পরে, তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে যদি কোনো সংখ্যাকে দশমিকে রূপান্তর করলে হয় দশমিকের পরে কোনো এক স্থানে গিয়ে শেষ হয়ে যায়, অথবা একই সংখ্যা বারবার রিপিট আসে, একই অঙ্ক বারবার রিপিট আছে, বা একই সংখ্যা বলতে পারে, একই সংখ্যা বারবার রিপিট আসে, পুনরায় আসছে আর কি, বারবার আসছে। দেখো তাহলে একই জিনিস যদি বারবার আসতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মূলত সংখ্যা বলবো, হয় এটা হবে বা এটা হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা কিন্তু রেশনাল নাম্বার বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এবার ইরেশনাল নাম্বারের সময় কি বলবো, মানে অমূলত সংখ্যার ক্ষেত্রে। অমূলত সংখ্যার ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এইভাবে বলবো, যেমন √2 ক্ষেত্রে বললাম, √2 মান কি 1.41 ডট 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 করে চলতে থাকে, এটা কোনো শেষও নেই, অসীম পর্যন্ত চলতে থাকে, ইনফিনিটিভ পর্যন্ত চলতে থাকে, এবং একই জিনিস রিপিট আসে না। তাই এই ক্ষেত্রে আমরা বলবো নন টার্মিনেটিং, নন রেকারিং। ওই ক্ষেত্রে কি বলবো, রেশনালের ক্ষেত্রে হয় টার্মিনেট করবে বা রেকারিং হবে। আর এই ক্ষেত্রে বলবো নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং, মানে শেষও হবে না, আবার একই জিনিস রিপিটও আসবে না। শেষও হবে না, একই জিনিস রিপিটও আসবে না, তাহলে সেটা হচ্ছে অমূলত সংখ্যা। এখানে একই সংখ্যা বারবার রিপিটও আসবে না, আবার কি কখনো শেষও হবে না। এই জন্য বাংলাতে আমরা 3টে অ দিয়ে এটাকে মনে রাখতে পারি। কি 3টে অ? না, অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, অসীম, অসীম মানে শেষ নেই, অনাবৃত্ত, বাংলাতে অনাবৃত্ত বলা হয়। তাহলে অমূলত সংখ্যা অসীম এবং অনাবৃত্ত। এই বার থাকে না এখানে, ওই বার থাকলে আবৃত্ত বলা হয় বাংলাতে আর কি। তাহলে আবার বলছি, তাহলে তুমি দশমিকে প্রকাশ করে যদি ডেফিনেশন দিতে চাও, রেশনাল নাম্বারের ক্ষেত্রে বলবে আইদার টার্মিনেট অর রেকারিং, আর ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে বলবে নন টার্মিনেট অ্যান্ড নন রেকারিং। টার্মিনেটও করবে না, আবার রেকারিংও হবে না। বেশ, এই গেল ইরেশনাল নাম্বার সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা ছিল, √2 মান তো জানলাম, এবার এই √2টা যে অমূলত সংখ্যা সেটাও বুঝলাম, কিন্তু এটাকে আমরা রিয়েল নাম্বার লাইনে প্রেজেন্ট করব কিভাবে। দুজন জার্মান ম্যাথামেটিশিয়ান ছিল, একজনের নাম হচ্ছে রিচার্ড ডেডিকেন্ট আর একজনের নাম হচ্ছে জর্জ ক্যান্টর। এর দুজন বলেছিলেন যে তুমি যে এই মূলত সংখ্যা অমূলত সংখ্যা পড়ছো, এদের টোটাল নিয়ে তো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হয়,
রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাতে থাকে এই রেশনাল আর ইরেশনাল সব একসাথে, ঠিক আছে। মানে রেশনাল নাম্বার কারা, এই যেমন 0, হাফ, -হাফ, 2/1, 3/1, এরকম যত আছে তুমি পড়ে নিয়েছো অলরেডি। ইরেশনাল মানে √2, √3, √5, √6, এগুলো সব চলে আসছে, এরকম ইরেশনাল নাম্বার। এদের সবকে নিয়ে হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ওনারা বলেছিল যে তুমি যে রিয়েল নাম্বার, মানে তুমি যদি একটা লাইন টানো, একটা নাম্বার লাইন টানো, ঠিক আছে, এই লাইনে যেমন প্রথম ক্লাসে দেখেছো 0, 1, 2, 3, এদিকে এরকম, এদিকে -1, -2, -3, এদের মাঝে 0, 1 এর মধ্যে যেমন এখানে 1/2, এখানে 3/2, এরকম অনেক পয়েন্ট আছে দেখেছিলে, তেমনি এই ইরেশনাল নাম্বারগুলো এখানে এই লাইনের মধ্যে আছে। এরা বলেছিলেন, এই রিচার্ড ডেডিকান্ড এবং জর্জ ক্যান্টর, এনারা বলেছিলেন যে তোমার কাছে যতগুলো রিয়েল নাম্বার আছে তাদের প্রত্যেকের জন্য তুমি এই নাম্বার লাইনের উপর একটা করে পয়েন্ট পাবে। বলছে প্রতিটা নাম্বারের জন্য প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে তুমি এই লাইনের উপর প্রেজেন্ট করতে পারবে। উল্টোটাও ঠিক, এখানকার যে কোনো পয়েন্টের জন্য তুমি একটা রিয়েল নাম্বার পাবে। ওনারা বলেছিলেন, ওনারা অনেক কাজ করেছে, জার্মান ম্যাথমেটিশিয়ান ছিলেন। তাহলে √2 এই অমূলত সংখ্যার যে ধারণাগুলো, এটা দিয়েছিলেন আমাদের পিথাগোরাস। তো তুমি যদি এনসিইআরটির বই পড়ো তাহলে দেখবে সুন্দর করে লেখা আছে যে প্রায় 400 BC-তে উনি বলেছিলেন যে এগুলো এই ইরেশনাল নাম্বার সম্বন্ধে আলোচনা করেছিলেন। দিস নাম্বারস আর কল্ড ইরেশনাল নাম্বার। কোনগুলো? না, দ্য পিথাগোরিয়ান ইন গ্রিস, followers of the famous mathematician and philosopher Pythagoras were the first to discover the number which were not rational, যেগুলো রেশনাল নয়, around 400 BC, 400 BC. These numbers are called irrational number. এগুলো নিয়ে আলোচনা করেছিলেন পিথাগোরাস। ডেফিনেশনটা তো বললাম, আশা করি বুঝতে পেরেছো যে এ নাম্বার ইজ কল্ড ইরেশনাল ইফ ইট ক্যান নট বি রিটেন ইন দ্য ফর্ম p/q, where p and q are integers and q not equal to 0. প্রতিটা লাইন ধরে ধরে পড়বে, তাহলে দেখবে তোমাকে যেমন কোশ্চেন দেখ পারবে। অলরেডি আলোচনা করে দিয়েছি, √2কে দেখালাম, √3, √5, এরকম √6, এগুলো সব ইরেশনাল নাম্বার দেখতে পাচ্ছ। পাই একটা ইরেশনাল নাম্বার। অনেকের ধারণা আছে পাই আর 22/7 মানে 22/7 এই দুটো ইকুয়াল, কিন্তু না, এই দুটো ইকুয়াল নয়। এই দুটো কি? এই পাইয়ের যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা আসে অ্যাপ্রক্সিমেটলি 3.14159 ... করে চলতে থাকে। আর এই যে 22/7 আছে, এটাকে যদি ক্যালকুলেশন করো দেখবে 3.142857 ... করে চলতে থাকে। এই যে দুখানা ভ্যালু দেখতে পাচ্ছ, এদের অ্যাপ্রক্সিমেটলি এই রেজাল্টটা 3.14 পর্যন্ত অ্যাপ্রক্স সমান। এই দুটো দেখতে পাচ্ছ ইকুয়াল। তো এই কারণে যেমন একটা মাধ্যমিক পরীক্ষায় একটা স্টুডেন্ট 500 পেয়েছে, একটা ছেলে, আর একটা মেয়েও 500 পেয়েছে, তার মানে আমি বলতে পারি না ওই ছেলে মেয়ে একই সমান না। ওই দুটো, ওই ছেলে মেয়েদের নাম্বারটা সমান, মাধ্যমিক পরীক্ষার নাম্বারটা সমান, ভ্যালুটা সমান। মাধ্যমিক পরীক্ষার যে নাম্বার সংখ্যাটা পেয়েছে, যে পরীক্ষায় যে নাম্বারটা পেয়েছে, ওটা ওদের দুজনের সমান, কিন্তু দুজন একই ব্যক্তি নয়। এখানে তেমনি একটা হচ্ছে অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার, একটা হচ্ছে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। এদের দশমিকের পর 2 ঘর পর্যন্ত এদের মানটা যেহেতু সমান, আরও অ্যাপ্রক্স আমরা 2 ঘর কেটে নিচ্ছি, এই পর্যন্ত যেহেতু এদের মানটা সমান, তাই এদেরকে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পাইয়ের মান 22/7 বসিয়ে অঙ্কগুলো করি, অঙ্কের ক্যালকুলেশনের সুবিধার্থে। কিন্তু এটা ভাবো না পাই আর 22/7 দুটো সমান, একদম নয়। মানে যদি কোথাও তোমাকে এরকম কোশ্চেন দেয় পাই -22/7 এর ভ্যালু কত হবে, তুমি ভুলেও 0 বসিও না, ভুলেও ওটা 0 লিখবে না। আশা করি বোঝাতে পারলাম। এবার হচ্ছে কি, যে কথাটা আমি একটু আগে বললাম যে ডেডিকান্ড মানে রিচার্ড ডেডিকান্ড আর জর্জ ক্যান্টর, এনারা জার্মান ম্যাথমেটিশিয়ান। তো এনারা এই জিনিস নিয়েই বলেছিল যে এভরি রিয়েল নাম্বার ইজ রিপ্রেজেন্টেড বাই এ ইউনিক পয়েন্ট অন দ্য নাম্বার লাইন। এখানে একদম সুন্দর করে লেখা আছে, যদি বইটা পড়ো দেখবে যে ইন 1870s 2 German mathematician Cantor and Dedekind show that corresponds to every real number there is a point on the real number line, and corresponding to every point on the number line there exists a unique real number. মানে যে কথাটা বললাম যে তুমি যদি একটা কোনো রিয়েল নাম্বার তোলো, বাস্তব সংখ্যা তোলো, তাকে তুমি ওই রিয়েল লাইন যেটা, সেই লাইনের উপর তুমি
প্রকাশ করতে পারবে, আবার লাইনের উপরে যে কোনো পয়েন্টকে তুমি বলতে পারো সেটা একটা বাস্তব সংখ্যা। তাহলে সেই প্রকাশ আমাদের পরীক্ষায় আসে। আমাদের পরীক্ষায় এইরকম একটা কোশ্চেন আসে যে √2কে লোকেট √2 অন দ্য নাম্বার লাইন, নাম্বার লাইনের উপরে √2কে তুমি দেখাও কোথায় হবে, সেটা আমরা দেখব। √2, √3, অনেক সময় টিচাররা তোমাকে একটু চাপে ফেলার জন্য √17 দিয়ে দিতে পারে। তো আমি তোমাকে জেনারেল নিয়ম শিখে দিচ্ছি, তুমি যে কোনো পারবে। যাই দিক, টিচাররা যেভাবে কোশ্চেন করুক, তোমাকে ভয় দেখানোর জন্য তুমি ভয় পাবে না, সুন্দরভাবে করতে পারবে। আমি একটা আগে লাইন নিয়ে নিচ্ছি, আমি নাম্বার লাইনটাকে আগে টেনে নিচ্ছি। এই গেল একটা নাম্বার লাইন নিয়ে নিলাম। আমার টার্গেট হচ্ছে √2কে এই নাম্বার লাইনের উপর লোকেট করব। ঠিক আছে, চলো কিভাবে দেখাবো। এখানে সবার প্রথম যে কাজটা হবে, পয়েন্টগুলো করে নাও। এটা 0, এটা ধরলাম 1, এটা 2, এটা 3, এটা 4, এইভাবে চলতে আছে এদিকে। ঠিক আছে, এদিকেও চলতে আছে। আমি এই জায়গাটা নিচ্ছি। আমি প্রথমে কি করলাম, 1 একক নিয়ে আমি একটা কি করলাম, বর্গ স্কোয়ার বানাচ্ছি। একটা স্কোয়ার বানাচ্ছি 1 ইউনিট নিয়ে। ঠিক আছে, ভালো করে দেখো, এইটা হচ্ছে 1 ইউনিট, এটাও 1 ইউনিট। এইখান থেকে একটা লাইন টেনে দিলাম। এই যে মানটা পাচ্ছ, এটা কত, √2। একটু আগে বলেছি অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি এখানে এটা 1 নিলাম, এটা 1 নিলাম, এটা অরিজিন, এখানে 0 আছে। এবার দেখো তুমি কি করবে, এইখানে তুমি বসাবে, পেন্সিল কম্পাস নেবে, এখানে বসাবে, বসিয়ে কি করবে, এখান থেকে এইভাবে ড্র করবে। এখান থেকে বসিয়ে এই জায়গা এখানে বসালে, এখানে বসিয়ে এইভাবে ড্র করবে। ঠিক আছে, এইটাকে সেন্টার করে, এটাকে কেন্দ্র করে এইভাবে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, ঘুরিয়ে দিলে এখানে লাইনের উপর একটা জায়গাতে এসে কাট করবে। এই যে জায়গাটা পাচ্ছ, এটাই হচ্ছে √2, কারণ এই মানটা √2 ছিল। এই একই দূরত্ব বজায় রেখে আমি এখানে টানলাম। যেমন তোমরা যদি কেউ বৃত্ত আঁকতে যাও, তাহলে কি করো, এইটা ধরো রেডিয়াস মানে ব্যাসার্ধ, সমান ব্যাসার্ধের এইভাবে ঘোরাও তো, দিয়ে এখানে ধরো যে পয়েন্ট, এই দূরত্বটাও যায়, এই দূরত্বটাও তা। তাহলে আমার টার্গেট ছিল এই রেখার উপরে, এতটা যেমন 1 হয় তেমনি এই রেখার উপর √2 কতটা, সেটা আমার টার্গেট ছিল। তা আমি এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলাম সোজা কথা। তাহলে কি হচ্ছে, এইরকমভাবে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে এখানে এসে একটা জায়গাতে কাট করবে, সেটা হয়ে গেল √2। তাহলে এতটা হয়ে গেল √2-র মান। তো সেই √2-র মানটা কত আমি তো জানি, 1.41 সামথিং। তো এরকম একটা জায়গা দাঁড়াচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার √2 তো করলাম, যদি কোশ্চেনটা আমাকে √17 দেয়, তাহলে কি করে বের করবো? √5 দেয়, তখন কি করে বের করবো? দেখো, সবসময় তোমার যে মানটা তুমি চাইছো, যদি √17 চাও, তাহলে তোমাকে আগে ঠিক 1 কম তার মানটা জানতে হবে, ওর পজিশনটা জানতে হবে আগে। যেমন √16-র মান কত, 4, এই পজিশনটা তোমার অবশ্যই জানতে হবে। তাহলে আমি যদি এই পজিশনটা জানি, না জানলে বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমি এটা জেনে নিলাম। তাহলে আবার আমি একটা লাইন টানছি √17কে বোঝানোর জন্য, ভালো করে লক্ষ্য করবে। এটা ধরলাম 0, 1, 2, 3, 4, 5, 6, এরকম ডট 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 করে। তাহলে আমার টার্গেট কি, √17 বের করব, তাই তো, মানে কোথায় হবে। তাহলে দেখো, √16-র মান জানো কত, 4। তাহলে এদিক থেকে 4 পর্যন্ত চলে গেলাম, 4 পর্যন্ত হয়ে গেছে। এবার আমার টার্গেট কি হবে, এই 4-এর উপর বেস করে আমি একটা স্কোয়ার বানাবো। 1 ইউনিট, এটা হচ্ছে 4 ইউনিট টোটাল হয়েছে, এদিকটা 4 ইউনিট হয়েছে। চলো এবার 4 ইউনিটের একটা স্কোয়ার বানিয়ে নিই। এটা একটা 4 ইউনিটের স্কোয়ার বানিয়ে নিলাম। ঠিক আছে, এদিকটা 4 হলো। এটা বর্গক্ষেত্র বানিয়েছি, ভালো করে বুঝবে কিন্তু। তুমি যদি এদিকে 4 নিয়ে নাও, যেটা স্টুডেন্টরা ভুল করে থাকে আর কি, কারণ √2টা যখন করালাম 1 1 করে ফেলেছি, তখন কি হচ্ছে, 1 1-এর জন্য √1² + 1² করে √2 হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি।
ভাবে কি এটা 4 নিয়েছে মানে এটাও 4 নিতে হবে। এবার এটা নিলে কি প্রবলেম আসবে দেখো, তুমি যখন এটা করতে যাবে তখন হয়ে যাবে রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 16 16 32, এটা রুট 32 বেরোবে, রুট 17 কিন্তু বেরোবে না। তাহলে তোমাকে কি নিতে হবে? তাহলে এই উপরটা যখন বানাবো, আমার তো টার্গেট 17, অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার, এটা করে আমাকে আনতে হয়, সরি অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা করে আমাকে আনতে হবে। দেখো 4 স্কোয়ার 16 হয়, 1 স্কোয়ার হচ্ছে 1, মিলে 17 আসে। এটা তোমার টার্গেট, রুট 17 মানে তোমাকে করতে হবে কি 4 আর 1 নিতে হবে। তার মানে তুমি এখানে যে স্কোয়ারটা আঁকবে, স্কোয়ার তো বলতে পারি না, স্কোয়ার হলে দুটোই সেম হয়, যে ছবিটা আঁকবে, লেখচিত্র যেটা করবে, কিভাবে দেখাবে দেখো ভালো করে। এই পর্যন্ত তো হয়ে গেল, এটা 4, এই পর্যন্ত অসুবিধা নেই। এই দিকে তোমাকে 1 ইউনিট নিতে হবে, 1 ইউনিট। তাহলে এটা দাঁড়াবে এরকম, তাহলে এটা টোটাল 4, এটা হচ্ছে তোমার 1 ইউনিট, এইটা হবে রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হয়ে গেল রুট 70। এবার আবার তুমি এটাকে সেন্টার করে এইভাবে পয়েন্ট করবে, মানে একটা এখানে সেন্টার করে ঘোরাবে, তাহলে এখানে এসে কোথাও একটা কাট করবে, এইটা দাঁড়িয়ে যাবে তোমার রুট 70। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি তোমাকে কেউ বলে রুট 3 দেখাতে বা রুট 5, রুট 5 তো পারবে একই রকমভাবে, রুট 3টা বলে দিই। রুট 3টা কী করে করবে দেখো, রুট 3 করতে গেলে কোনটার মান তোমাকে জানতে হবে? এর আগের মানটা জানতে হবে, মানে রুট 2। তাহলে একটা স্টুডেন্ট যদি রুট 3 আনতে চায়, তাহলে তাকে কি কি লাগবে? তার একটা রুট 2 লাগবে আর একটা 1 লাগবে। তাহলে সবসময় মাথায় রাখবে, যেটা চাইছো যদি রুট 17 হয়, তাহলে কি বললাম, তোমার 16 বানাবে যে নাম্বারটা, তাকে লাগবে আর 1 লাগবে। 1 ইউনিটটা সবসময় রেখে দেবে, তার সাথে আর তুমি বাকিটা নেবে। তাহলে এখানে 3 থাকলে এখানে 2, রুট 2 নিলাম। তেমনি আমি যখন রুট 17 করেছিলাম তখন আমি নিয়েছিলাম কত? রুট 16 আর 1 নিয়েছিলাম, রাইট? তাহলে এখানে রুট 3 যখন বানাতে বলছে, তাহলে তুমি কি করবে? এটাকে কি করে পাবে? একটা রুট 2 স্কোয়ার করব আর 1 স্কোয়ার করব, দিলে 3 আসবে, তবে গিয়ে রুট 3 আসবে। বুঝে গেছে? আগে রুট 2কে প্রেজেন্ট করতে হবে, ভালো করে দেখে নাও। রুট 2 কী করে প্রেজেন্ট করব? এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এইটা হচ্ছে রুট 2, মানে এই মানটা হচ্ছে রুট 2। ভালো করে দেখবে কিন্তু, এটা হচ্ছে রুট 2। এবারে কি করবে? এই জায়গাতে আর একটা 1 ইউনিট নিয়ে নাও, হয়ে গেল। আবার এটা যোগ করে দাও, ঠিক আছে? তাহলে দেখো তো, এটা রুট 2, এটা 1, তাহলে এটা কত হবে? রুট 2 স্কোয়ার মানে 2 প্লাস 1 স্কোয়ার মানে 1, এইটা হয়ে গেল রুট 3। এবার এখানে কেন্দ্র করো, এখান থেকে এইভাবে ঘোরাও, রুট 3 এরকমভাবে ঘুরিয়ে দিলে এখানে এই জায়গায় এসে কাট করলো, রুট 3 চলে এলো। রুট 3 মান হচ্ছে 1.732 ডট 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 করে এরকম জায়গাতে চলে আসবে। তাহলে এইভাবে তুমি প্রেজেন্ট করবে। তাহলে এখানে দেখো দেখিয়েছে রুট 2টা কীভাবে করেছে, দেখতে পেয়েছো? রুট 3টা দেখো, প্রথমে তোমাকে 1 ইউনিট নিলে, এদিকে 1 ইউনিট নিয়ে রুট 2টা করে ফেললে, এখানে একটা আবার পারপেন্ডিকুলার টানলে, এটা রুট 2, এটা 1, এটা মিলে রুট 3, এখান থেকে আবার এই টানলে, এই গেল রুট 3 পজিশন। রুট 5 বললে রুট 4 লাগবে আর 1 লাগবে, তাহলে আগে রুট 4 মানে 2, 2 মানে এতটা পর্যন্ত নিয়ে নেবে, এদিকে 1 ইউনিট নিয়ে নেবে, হয়ে যাবে। এইভাবে যে কোনো দিলে আশা করি তুমি করতে পারবে। এই লাইনটা খুব ভালো করে পড়ে নেবে। ইন দ্য সেম ওয়ে ইউ ক্যান লোকেট রুট n ফর এনি পজিটিভ ইন্টিজার n আফটার রুট n-1 হ্যাজ বিন লোকেটেড। তুমি যদি তার আগেরটাকে লোকেট করে রাখতে পারো, সেটা যদি জেনে যাও, তাহলে তারপরেরটা জানা তোমার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে। বুঝেছো? চলো কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই। প্রথম কোশ্চেন কি বলেছে? স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। বলছে নিচে যে স্টেটমেন্টগুলো আছে এগুলো সত্য না মিথ্যা বলো, জাস্টিফাই ইউর আনসার। এভরি ইরেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। দেখো, রিয়েল নাম্বারের মধ্যে রেশনাল এবং ইরেশনাল এরা প্রত্যেকে থাকে। তো বলছে প্রত্যেকটা ইরেশনাল নাম্বার রিয়েল নাম্বার, অবশ্যই প্রতিটা ইরেশনাল নাম্বার রিয়েল নাম্বার, প্রত্যেকটা রেশনাল নাম্বারও রিয়েল নাম্বার। তাই এই কথাটা সত্যি, ট্রু। সেকেন্ড কোশ্চেন বলছে এভরি পয়েন্ট অন দ্য নাম্বার লাইন অফ দ্য ফর্ম রুট m
বলছে নাম্বার লাইনে যেগুলো রুডেম ফর্মে আসবে, যেখানে এমটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে ধরো √1, √4, √3, √5, এগুলো সবার কথা বলছে এভরি পয়েন্ট অন দ্য নাম্বার লাইন ইজ অফ দ্য ফর্ম রুডেম। বলছে তুমি নাম্বার লাইনে যতগুলো পয়েন্ট আছে তারা প্রত্যেকে এরকম রুডেম ফর্মে হবে না, যেখানে এমটা ন্যাচারাল নাম্বার। কেন? নেগেটিভ নাম্বার লাইনে নেগেটিভ নাম্বারগুলো আছে, -1, -5, -7, তাদেরকে তো এই ফর্মে লিখতে পারবে না। নাম্বার লাইনে যেগুলো নেগেটিভ ইন্টিজার আছে সেগুলোকে এই ফর্মে লিখতে পারবে না, তার মানে এটা ফলস হবে। ওকে, তাহলে নাম্বার লাইনে শুধু তুমি এই মানগুলো 0 থেকে শুরু করে পজিটিভ পার্টটা নিতে পারো, নেগেটিভগুলো করতে পারবে না, তাহলে এই ফর্মে নেগেটিভ নাম্বারগুলোকে প্রেজেন্ট করতে পারবে না। 3 নম্বর কোশ্চেন, এভরি রিয়েল নাম্বার ইজ এ ইরেশনাল নাম্বার। বলছে প্রত্যেকটা রিয়েল নাম্বার নাকি ইরেশনাল নাম্বার? না, রিয়েল নাম্বারে রেশনাল ইরেশনাল সবাই আছে, তুমি শুধু ইরেশনাল বলতে পারো না সমস্তকে, রেশনালগুলো যাবে কোথায়? তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার কিন্তু ইরেশনাল নয়, প্রতিটা ইরেশনাল নাম্বার রিয়েল নাম্বার, কিন্তু প্রত্যেকটা রিয়েল নাম্বার ইরেশনাল নয়, তার মানে এটা হয়ে যাবে তোমার ফলস। তাহলে ট্রু ফলস ফলস হলো। এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেন, আর দ্য স্কোয়ার রুট, বলছে আর দ্য স্কোয়ার রুট অফ অল পজিটিভ ইন্টিজার্স ইরেশনাল। বলছে আর দ্য স্কোয়ার রুট অফ অল পজিটিভ ইন্টিজার্স আর ইরেশনাল। দেখো √4 এর মানে 4 যদি স্কোয়ার রুট করো সেটা 2 হয়, এটা তো রেশনাল নাম্বার। তার মানে বলছে আর দ্য স্কোয়ার রুট অফ অল পজিটিভ ইন্টিজার ইরেশনাল নাম্বার, বলবে নো। প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের স্কোয়ার রুট করলে সেটা যে ইরেশনাল হবে এমন কোনো কথা নেই, এটা ভুল। ইফ নট গিভ এন এক্সাম্পল অফ দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার দ্যাট ইজ এ রেশনাল নাম্বার, যেমন এটা একটা উদাহরণ অলরেডি দিয়ে দিয়েছি, তার মানে এটা একটা রেশনাল নাম্বার। রুট থাকা মানেই যে ইরেশনাল হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি কোনোভাবে রুটটা তাড়াতে না পারো, আমি দিয়ে দিলাম এরকমভাবে, এই দিয়ে দিলাম, তুমি যদি রুটটা না তাড়াতে পারো কোনোভাবে, তাহলে সেটা থেকে যাবে, তখন তুমি বলতে পারো সেটা ইরেশনাল। কিন্তু রুট যদি তাড়িয়ে দিতে পারো, যেমন √16, √9, এগুলো কিন্তু রেশনাল হয়ে যাচ্ছে। তাহলে একটা উদাহরণ দিয়ে দিয়েছি। পরে কোশ্চেন, সো হাউ √5 ক্যান বি রিপ্রেজেন্টেড অন দ্য নাম্বার লাইন। দেখিয়ে দিয়েছি একটু আগে নাম্বার লাইনে কিভাবে তুমি √5কে প্রেজেন্ট করবে। আর যেটা বলেছে একটা ক্লাসরুম অ্যাক্টিভিটি দিয়েছে, যেখানে বলছে তুমি একটা স্পাইরালের মতো ড্র করো এই নাম্বারগুলো দিয়ে। এটা মানে কি জানো, এই যে ধরো এটা 1, এটা √2 বানিয়েছো, আবার একটা 1 নিয়ে √3 বানিয়েছো, আবার একটা 1 নেবে দিয়ে √3 আর 1 মিলে এটা বানাবে, যেটা কত দাঁড়াবে 4, √4, আবার এরকমভাবে স্পাইরাল বানাতে থাকবে, ঠিক আছে। এটা জাস্ট অ্যাক্টিভিটি একটা, এটা আলোচনা করার কিছু নেই। আশা করি বুঝতে পেরেছো। এটা ছিল এক্সারসাইজ 1.2। আজকে এই পর্যন্ত থাকুক। ইরেশনাল নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একটা কোশ্চেন এরকম টাইপের আসে যে √5 ক্যান বি রিপ্রেজেন্টেড অন দ্য নাম্বার লাইন। তুমি কি √5কে নাম্বার লাইনে প্রেজেন্ট করতে পারবে? এরকম টাইপের কিন্তু একটা কোশ্চেন আছে। তাহলে রিয়েল নাম্বার লাইনে কিন্তু আমরা দেখলাম সমস্ত রিয়েল নাম্বারকে, এটা রিয়েল নাম্বার লাইন, আগে নাম্বার লাইন বলা হতো, যেহেতু সমস্ত রিয়েল নাম্বারকে এখানে রিপ্রেজেন্ট করা যায়, তাই পরে এটাকে রিয়েল নাম্বার লাইন বলা হয়েছে। বুঝেছো? তাহলে যত নাম্বার আছে রিয়েল নাম্বার, তাদেরকে কিন্তু একটা লাইনে প্রেজেন্ট করা যাচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা পরের পার্টে চলে যাব। রেশনাল ইরেশনাল মানে রিয়েল নাম্বারটা আমরা পড়ে নিলাম। ওকে, চলো টাটা।